मेरा भी 2 बार का ही लगा हुआ है सप्ली। क्या क्या? अभिषेक पांडे। यस सर। अभिषेक पांडे मैंने बात 2 बार सप्ली मिल चुका है। तो ये सप्ली क्लियर करना बहुत डिफिकल्ट है। इसको अच्छे से हमें ग्रिप करना पड़ेगा। আগের বারের কথাবার্তা বলছি। আগের বার আমার কাছে ফোর্থ সেমিস্টারে আগের বার পড়তে হচ্ছে 320 জন, 320 জন মতো। মাত্র 33 জনের সাপ্লি এসছে। তো 10%-এর হালকা বেশি। রিমার্কেবল রেজাল্ট। খালি যারা স্ট্র্যাটেজি ফলো করেছে। আর যে 33 জনের এসছে তারা আমার কথা একদম শোনেনি। তারা কোনো ক্লাসও করেনি, তারা কিছুই করেনি, তারা খালি পয়সা দিয়ে গেছে। আর তারা মায়ের ভোগে চলে গেছে, আমার কথা শোনেনি। যদি এইবার আমার কথা তারা শোনে, যারা সাপ্লি স্টুডেন্টের জন্য আমি অ্যাড্রেস করছি, তাহলে এবারও তারা পাস করে যাবে। এরকমও স্টুডেন্ট আছে দাদা আমি পাস করতে পারবো না, সব পেপারে ফেল, CC8 CC9 দুটো সিসিতেই ফেল, CC10-এ পাস করে গেছে। এরকম দেখ, আমার কাছে তো সবার রেজাল্ট আছে, আমি তোকে রেজাল্টের স্ক্রিনশট দেখিয়ে দেবো যে CC8 CC9 ফেল, CC10-এ খালি পাস করে গেছে। যেটা কিন্তু সব থেকে টাফ পেপার। CC8 এবং CC9 থেকে টাফ পেপার কিন্তু CC10, যেটা আমি পড়াবো মেকানিক্স, ফিজিক্সের পেপার পুরোপুরি। অনেকের টাফ লাগবে, অনেকের সুপার ইজি লাগবে, সেটা আমরা দেখবো যে কার কিরকম লাগছে। বাট CC8 আর CC9 এর ফেল, CC10-এ পাস। এরকম অজস্র স্টুডেন্ট আছে, অজস্র। আগের বার আমি যদি স্ট্র্যাটেজি না বলতাম, এবার সাপ্লির গ্রুপে সমস্ত জবে থেকে মেকানিক শুরু হয়েছে সমস্ত এই মিলিয়ে 70টা স্টুডেন্ট আছে। আর আগের বছর সাপ্লি পেয়েছে এরকম 33 স্টুডেন্ট আছে। যদি আমি স্ট্র্যাটেজি না বলতাম, এখানে 300টা স্টুডেন্ট থাকতো গ্রুপে 70-এর জায়গায়। এখানে এত বেশি সাপ্লি পায়। তাহলে প্রথম কথা, ভয় পাইয়ে দেওয়া ভালো। যে প্রথম কথা, CC10 সে বাঁচো, CC10 সে বাঁচো। CC10 থেকে বাঁচার মাত্র, একমাত্র বলা ভুল, মাত্র দুখানাই প্রসিডিওর আছে। একটা হচ্ছে সাবজেক্ট বুঝতে হবে, এই সাবজেক্ট মুখস্থ করা যায় না। আমি তোকে মুখস্থ করার সাবজেক্ট বলে দেবো। সেরকম আমাদের কিন্তু সি প্রোগ্রামিং মুখস্থ করার সাবজেক্ট। ঠিক আছে, ওকে। হ্যাঁ, প্রবলেম গুলো আসবে, বাট জানবি সত্যি কথা বলতে কি বলতো বাবা, আমি জানি তোর আজকে খুব খারাপ পরিস্থিতি, মায়ের ভীষণ শরীর খারাপ ছিল, তাই ফোকাস করতে পারিসনি, মানছি। বাট যখন তোর রেজাল্টটা বেরোবে না, তখন তোর নিজেরই মনে হবে যে আমার এই কথাটা আর কেউ শুনবে না। লোকে সহানুভূতি দিতে পারে যে তোমার খুব খারাপ হয়েছে রেজাল্ট। লোকে বলতে পারে যে না, ইস তুমি সেই টাইমটা মায়ের শরীর খারাপের জন্য পড়তে পারোনি। বাট এটা কত বছর শুনবে লোকে? একটা সময় গিয়ে তুই যখন বলবি যে মায়ের শরীর খারাপ ছিল, বলতে ও আচ্ছা ঠিক আছে, বলে পেছনে গুলো পড়াশোনা করিস, সব বাহানা এগুলো। বাট তুই জানিস যে তোর উপর দিয়ে কি ফেস করেছিস তুই, এটা আর কেউ বুঝতে পারবে না। তো আলটিমেটলি রেজাল্ট কথাবার্তা বলে। বিরাট কোহলি এই কথাটা জানতো, ওই জন্য বাবা মারা যাওয়ার পরের দিন ও কিন্তু ব্যাট করতে গেছিল। বিরাট কোহলি এই জিনিসটা জানে যে কেউ শুনবে না যে তুমি ইন্ডিয়া টিমে চান্স পাওনি জাস্ট তোমার বাবা মারা গেছিল বলে। লোকে বলবে ইন্ডিয়া টিমে চান্স পাওনি বিকজ তোমার ট্যালেন্ট ছিল না। ঠিক আছে, তো বারবার করে বলছি এইটা থেকে আমাদের বেরোতে হবে। আমি এরকম স্টুডেন্ট আমার দেখিয়ে দেবো, 2019 সালের স্টুডেন্ট, 1 সপ্তাহে একসাথে বাবা আর মা মারা গেছে অ্যাক্সিডেন্টে। 1 সপ্তাহে, পরীক্ষার 1 সপ্তাহ আগে বাবা আর মা একসাথে অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই তারাপীঠ থেকে আসছিল না কোথা থেকে আসছিল ভুলে গেছি আমি, সে পরীক্ষা দিতে গেছে। 2019 সালে, 2018 সাল, এক্সট্রিমলি সরি, 18 সাল বোধ হয়, হ্যাঁ 18 সাল। 19 সালে তো পরীক্ষা হয়নি। একসাথে বাবা মা মারা গেছে, আমি তখন প্রথম বছর পড়াচ্ছি, সে পরীক্ষা দিতে গেছে। তার অবস্থা, এবং সে সব সাবজেক্টে পাশও করে গেছে, ভালো নম্বর পাইনি। বলছে দাদা আমার বইতে না, আমার বইতে আহ, সব পৃষ্ঠা ভেজা, আমার চোখের জলে সব পৃষ্ঠা ভিজে গেছে, কোনো পৃষ্ঠা বাকি নেই। আমি বই উল্টাচ্ছি এবং পড়তে পারছি না, চোখে জল চলে আসছে বলে। বলছে কি করে আমি আমার বাবার মার মানে ইয়ে করার পরে, মানে মানে পড়ানোর পরে কি করে আমি তার পরের দিন পড়তে বসে নিই বলো। আর যদি মানুষ না, তুই 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 অতি মানব, তাই জন্য তুই এটা পেরেছিস। তো এরকম টাইপের স্টুডেন্ট হতে হবে, এরকম টাইপের মানে আমাদের ডিটারমিনেশন থাকতে হবে। এবং সে বোধহয় এখন SBI তে না কোথায় চাকরি পেয়েও গেছে, আমি ভুলে গেছি ব্যাপারটা, মনে করতে পারছি না, কন্ট্যাক্ট নেই আমার তার সাথে। বা সে কোথাও কোথাও চাকরি পেয়েছে, ওই গ্রামীণ ব্যাংক না কোথায়, RBI কোথায় ব্যাংকেই চাকরি পেয়েছে। তো ডিটারমিনেশন, সেটা আলাদা ব্যাপার। তাহলে এই সিসিডেন্স সাবজেক্ট যেটা আমি বলছিলাম না, এটা না মানে এটা মুখস্থ করা যায় না। তুই ম্যাথামেটিক্সের যে কোনো সিসি মুখস্থ করে নিতে পারবি হয়তো, তুই এটা মুখস্থ করতে পারবি না। বিকজ এর এক একটা কোশ্চেন, এক একটা অঙ্ক মোটামুটি 1 থেকে 1.5 পাতা, ফিজিক্সের অঙ্ক 1 থেকে 1.5 পাতা, এবং 1 থেকে 1.5 পাতা ভাই আর জায়গায় মুখস্থ করা যায় না। ঠিক আছে, ওকে। তাহলে সিসিডেন্স সাবজেক্টটা মারাত্মকভাবে বুঝতে হবে। যারা মনে করে যে আমি ফিজিক্স পারবো না, আমার ফিজিক্স হয় না আমার দ্বারা,
তাদেরকেও বলছি তুই প্রথম থেকে লাস্ট অব্দি ভালো করে লেখাটা শোন, আমাকে বারবার করে কোশ্চেন কর, তোকে আমি সাবজেক্ট বুঝিয়ে ছাড়বো যে ভাই এখানে কি হচ্ছে। ঠিক আছে? সেকেন্ড, এই সাবজেক্ট প্র্যাকটিস ছাড়া পসিবল না। আমি কোনোদিন ডিফারেন্সিয়াল ইকুয়েশনে তোকে পাগলের মতো প্র্যাকটিস করতে বলিনি, এটা একবারের জন্য বলিনি যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশন মারাত্মক প্র্যাকটিস কর, যেটা আমি তোকে গ্রুপ থিওরিতে বলেছিলাম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন পাগলের মতো প্র্যাকটিস করো, সারাদিন ধরে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করো। ইনফ্যাক্ট আমি এই জন্য 25 চ্যালেঞ্জে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিও নি 3-4 দিন পর থেকে, বিকজ আমি জানি যে ওটা নেমে যাবে। সি প্রোগ্রামিং দিয়েছি বিকজ আমি জানি প্র্যাকটিস করতে হবে। এই সাবজেক্টের জন্য বলছি, যে প্র্যাকটিস করবে না, সেই সাবজেক্ট যদি প্রথম পয়েন্টটা পাগলের মতন বুঝেও যায়, সে যদি কিছু নতুন থিওরি আবিষ্কার করে ফেলে, সে পরীক্ষা হলে গিয়ে পাস করতে পারবে না। ঠিক আছে? ওকে, তাহলে 3বার দেখে 2বার না দেখে ম্যাক্সিমাম প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা থিওরেম 3বার দেখে 2বার না দেখে, এটা আমি আগেও বলেছিলাম, বা মিনিমাম 2বার দেখে 1বার না দেখে খাতায় লিখতে হবে। শিয়ালদা থেকে গিয়ে কেজি দরে খাতা কিনে নিয়ে চলে আয়, জগৎ সিনেমা হলের পাশ থেকে কেজি দরে খাতা নিয়ে কিনে নিয়ে চলে আয়। এই খাতা কিনে নিয়ে প্রথম থেকে লাস্ট অব্দি প্রত্যেক উইকে আমি যে প্র্যাকটিস পেপার দেবো, উইকলি প্র্যাকটিস পেপার বা প্র্যাকটিস সেট বা 25 ডেজ চ্যালেঞ্জ পরীক্ষার আগে আগে, সেগুলোর জন্য এখান থেকে 30টা খাতা কিনে রাখবো। পাগলের মতন প্র্যাকটিস করো, নাহলে কিন্তু এই সাবজেক্টে ফেল করে যাবে। ভালো ভালো স্টুডেন্ট কিন্তু সাবজেক্টে ফেল করে গেছে, একটা লাইন ভুল হবে মানে 0.5 নম্বর দেবে না। একজন নাম, আমি তার নাম নেবো না, একজন ওপেনলি বলছে আমাকে ডিরেক্ট মেসেজ করে, স্যার আমার সিসি টেনে সেকেন্ড টাইম সাপ্লি আছে। স্যার সিলেবাসটা আমাদের সেই পুরনো সিলেবাস আছে তো? হ্যাঁ আছে। সে বলছে, তার ডিরেক্ট মেসেজ আমাকে পাঠিয়েছে এক্ষুনি যে স্যার সিসি টেনে সেকেন্ড টাইম সাপ্লি আছে। তো লুক এট দ্য নাম্বার অফ সাপ্লিজ। ঠিক আছে? এবং যারা সাপ্লি আছে তারা চিন্তা করো না, আমি তোমাদের পাস করিয়ে দেবো। খালি আমার কথাটা শোনো, আমি স্ট্র্যাটেজি বলে দেবো, সেই স্ট্র্যাটেজি নিয়েই পাস করে যাবে। তোমাকে পুরো সিলেবাস পড়তে হবে না, আমি আছি তো। সাপ্লিদের জন্য বলছি, রেগুলার স্টুডেন্টদের পুরো সিলেবাস পড়া উচিত। সাপ্লিদের জন্য বলছি, আমি তোমাকে এই সিলেবাস থেকে 40% ছেড়ে দেবো, তুমি খালি 60% পড়ে যাবে, তুই পাস করে যাবে, এটা আমার গ্যারান্টি আছে। যা, তাহলে সাবজেক্ট বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে, এইভাবে কিন্তু আমাদের এগোতে হবে। আর কি করতে হবে, যেটা আমরা কোচিং থেকে করি বেসিক্যালি, প্রত্যেক উইকে একটা বা দুটো করে প্র্যাকটিস পেপার, সেই প্র্যাকটিস পেপার গুলো না ভাই সাবমিট কর প্লিজ। তোরা না এটা করিস না। আমি থার্ড সেমিস্টারে সুযোগ পাইনি তোদেরকে ক্যাপচার করার, বিকজ সিলেবাস কম ছিল আমার, আমার গ্র্যাপ করার জায়গা নেই, তোদের অন্য সিলেবাস বেশি ছিল, তো আমি ভালো করে মানে ধরতে পারিনি। বাট আমি এই সেমিস্টার বলছি যে প্র্যাকটিস পেপার গুলো দেবো, যে অ্যাসাইনমেন্ট গুলো দেবো, তারা সাবমিট কর। আর আমি যেগুলো ক্লাসে করাবো সেগুলোই আমি তোকে অ্যাসাইনমেন্ট দেবো, আমি হাইফাই কিছু দেবো না। বিকজ এটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। আমাদের এই সেমিস্টার থেকে না ম্যাথামেটিক্স দু পার্টে ভাগ হয়ে যাচ্ছে, একটা পিওর ম্যাথামেটিক্স, একটা স্পেসিফিক্যালি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। দিস ইজ আ কোর অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স। অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স মানে ম্যাথামেটিক্সটা যেই সাবজেক্টে অ্যাপ্লাই করা হয়, মানে ফিজিক্স। বেসিক্যালি ফিজিক্স কিন্তু হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সের একটা পার্ট। তো পুরোপুরি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স তো, তাহলে অ্যাপ্লাইড ম্যাথামেটিক্সটা কিন্তু প্র্যাকটিস ছাড়া কোনোদিন পসিবল না। অ্যাসাইনমেন্ট দিলে সেটা সাবমিট করিস, এবং বলছি এটা শুনিস, তোরা খুব ভালো করে জানিস আমি যেগুলো জোর করে দিই, জোর করে বলি, সেগুলো কিন্তু আলটিমেটলি হয়। তোরা দেখে আছিস পরপর 3টে সেমিস্টার, যেগুলো জোর করে বলেছি এগুলো হবে, এগুলো হবে কিন্তু। তো অ্যাসাইনমেন্ট সাবমিট না করলে কিন্তু তুই যত বড়ই চ্যাম্পিয়ন হোক না কেন, হবে না। যা খুশি তাই করো, যেখানে খুশি ঘুরে বেড়াও, যা খুশি তাই খাও, আমার যা আছে, জাস্ট অ্যাসাইনমেন্টটা সাবমিট করবে টাইম টু টাইমে, পরীক্ষায় পাসটা করতে হবে, নাহলে কিন্তু হবে না। ঠিক আছে? এই সিলেবাস শেষ করার জন্য দরকার প্রচুর পরিমাণে লাইভ ক্লাস। ঠিক আছে? অফলাইন ক্লাসে আসিস, অফলাইন ক্লাসে এসে পরীক্ষাগুলো দিস। প্রত্যেক উইকে পরীক্ষা হবে, এক্সাম হবে, প্রত্যেক উইকে একটা করে এক্সাম হবে। আমি যাতে থার্ড সেমিস্টারের মতন আর 8 জন 10 জন 12 জনকে অফলাইন ক্লাসে না দেখি। অফলাইন ক্লাসে যদি এসে পরীক্ষা না দিস, তুই শেষ, এটা আমি তোকে লিখে দিচ্ছি, তুই শেষ। মিনিমাম যদি তুই সারা সেমিস্টারে 10 থেকে 15টা পরীক্ষা না দিস, তোর বৃথা, তোর আলটিমেটলি হবে না কিছু। এবং তুই 10 থেকে 15টাই লাইভ ক্লাস পাবি, কিন্তু খুব বেশি হলে, মানে তুই মানে অফলাইন ক্লাস পাবি, এবং 10 থেকে 15টা অফলাইন গেছে, 10 থেকে 15টা এক্সাম। তুই যদি 15টা এক্সাম না দিস, তুই কোনোদিন সিসি টেনে গিয়ে কিছু লিখে আসতে পারবি না। তুই আগের সেমিস্টারে তাদের জিজ্ঞেস করিস, তুই বুঝতে পেরে যাবি। ঠিক আছে? ওকে, আচ্ছা। এবার 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 সিসি টেন পেপার নিয়ে কথাবার্তা বলছি। এবার এসিসি পেপার নিয়ে কথাবার্তা বলি একটু। এসিসি তে 3টে পেপার আছে। একটা হচ্ছে আমাদের লজিক। আমি এগুলোর নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করিস না, আজকে এটাই বলবো পুরোপুরি। আমি সিলেবাসটা নিয়ে আমি ডিসকাস করবো, নাম্বার ডিস্ট্রিবিউশন নিয়ে কথাবার্তা বলবো পরে, বলছি আমি। লজিক, সেজ ম্যাথ এবং আর প্রোগ্রামিং। যাদের কলেজে সেজ ম্যাথ এবং আর প্রোগ্রামিং দিয়েছে, তারা এক্ষুনি গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে একটা, বিকজ তোরা বেঁচে গেছিস।
ঠিক আছে ওকে, আমি কিন্তু এটা এতদিন ধরে পড়ানোর পরে এক্সপিরিয়েন্স থেকে বলছি। কোন স্যার কলেজে আমাদের কলেজে এখনো যে দেয়নি, তো কি করবো স্যার? এখনো মানে এখনো কনফার্ম বলেনি কিছু। এখন করবি না ক্লাস, বা সব ক্লাস করবি, কি সমস্যা আছে? স্যার মানে আমরা কিন্তু বাট পিয়ার স্যার মানে আমাদের এইচওডি কে বলেছিলাম, মেসেজ করে বলেছিল একজন, হুম। বলছে দেওয়া হয় কিন্তু এখনো দেয়নি। মানে কিভাবে বুঝবো যে দিয়েছে না দেয়নি ওটা? তোদের কোন কলেজ? আশুতোষ কলেজ। আশুতোষ কলেজে লজিক দেয়? না স্যার, বলেছিলাম পিয়ার স্যার মানে আমাদের এইচওডি স্যারকে মেসেজ করেছিলাম, নিয়ে স্যার বলেছে হ্যাঁ দেওয়া যাবে না কেন, দেওয়া যাবে, কিন্তু এখন কনফার্ম জানি না যে দিয়েছে কিনা ওইটাই। আশুতোষ লাস্ট লাস্ট 3-4 বছর আশুতোষ লজিক দিয়েছে, এবার বোধহয় সেজ ম্যাথ দেবে। এবং আশুতোষ রিয়েলি সিরিয়াস হয়ে গেছে, বিকজ আশুতোষ আগের বছর টোপোলজি আর অ্যাডভান্স মেকানিক্স দিয়েছিল সেমিস্টার 6-এ। এবার আশুতোষ আর টোপোলজি দিতে চাইছে না। আমি টোপোলজি পড়াই না, প্রথম কথা বলছি, আমি 6 সেমিস্টার অ্যাডভান্স মেকানিক্স পড়াই। তো এবার অনেক কলেজই টোপোলজি ছেড়ে দিচ্ছে ডিএসসি পেপার থেকে, বলছে আমরা টোপোলজি পড়াবো না, বিকজ টোপোলজিতে মানে সাপ্লির পরে সাপ্লি আসছে। একমাত্র সেন্ট পলস কলেজ, এখানে যে কি পাওয়া মারছি আমি বুঝতে পারছি না, তারা কিন্তু 6 সেমিস্টারে গিয়ে টোপোলজি দিচ্ছে এখনো। তাদের আগের সেমিস্টার, তাদের আগের বছরের স্টুডেন্টরা 70% স্টুডেন্ট সাপ্লি হয়ে গেছে টোপোলজিতে, তাও তারা ভরসা করে আবার টোপোলজি দিচ্ছে। এটা কেন স্যার করছে? আমাদেরও তো দেয়। হ্যাঁ, হ্যাঁ তোর আমাদেরও দেয়। তোদের ইয়েতে তোর মানে ইয়ে কলেজে বা আমাদের ই করবে মোনারত কলেজে, কিন্তু মোনারত কলেজে কিন্তু প্রথম বছর বোধহয় দিয়েছিল অ্যাডভান্স মেকানিক্স, আমি ঠিক মনে করতে পারছি না, মেবি আমি শিওর না, আমি ঠিক বড়টা ভুল হবে। তো মানে মোনারতেও কিন্তু সাপ্লি পেয়ে बसे আছে সিনিয়ররা, তাও हम দিয়েছে। लोग का भी कॉलेज में दिया था सर, सिर्फ हम पास हुए, बाकी सब फेल है टोपोलॉजी में। अभिषेक पांडे कौन सा कॉलेज है तुम्हारा? भवानीपुर। भवानीपुर एजुकेशन सोसाइटी। भवानीपुर में खाली तुम पास हो टोपोलॉजी में, बाकी सब फेल है। ये बात देखे फेल है, नहीं। और एक लड़की और एक हम बस। হ্যাঁ, ভাঙড় কলেজে একজন পাস করেছে টোপোলজিতে, বাদ বাকি 18 জন ফেল, আমি যদি খুব ভুল না হই। ভাঙড় কলেজে কেউ ওখানে আছো? ভাঙড় কলেজের স্টুডেন্ট এখানে নিশ্চয়ই আছে একটা। 6 সেমিস্টারে ভাঙড় কলেজে টোপোলজিতে একজন পাস, বাকি সব ফেল, 18 জন ফেল। এরকম নিদর্শন প্রচুর আছে, মানে কোনোদিন 50%-এর উপরে পাস করেনি টোপোলজি থেকে, বুঝতে পারলি তো? তো যারা স্কটিশে পড়ে, যারা ডিফারেন্ট ডিফারেন্ট কলেজে পড়ে, আমি কলেজের নাম ভুলে যাচ্ছি, যে এখন তো এই স্যার বছর তো আমাদের কি করেছে এবারে? তোদের দীপাদের তোদের টোপোলজি দেবে, তোদের টোপোলজি আর ফ্লুইড দেবে, হ্যাঁ ঠিক আছে? স্যার, টোপোলজি এইবারে কি চেঞ্জ করেনি? না এবার চেঞ্জ না করে, এবার চেঞ্জ এবার ও করেনি। আচ্ছা। এবার চেঞ্জ করেনি। তোদের চাপ আছে, কিছু বলার নেই, মানে এই কিছু কিছু হেরিটেজ কলেজ আছে, বাদ দে, যেটা বলছি না। তোমাদের লজিক সেজ ম্যাথের আর আছে, আমি কথাবার্তা বলি, তোমাদের এসিসি পেপারে 3টে আছে, যেটা সেজ ম্যাথের আর আছে, তারা কিন্তু ইজিলি বিভৎস পরিমাণে নাম্বার পেয়ে পাস করে যাবে। অল্প পড়তে হয়, হাইফাই কিছু পড়তে হয় না, বাট একটু প্র্যাকটিস করতে হয়, একটু প্র্যাকটিস করতে হয়, বিকজ এখানে বোঝা হচ্ছে তোর 5%, মনে রাখাটা হচ্ছে তোর 95%। সি প্রোগ্রামিং এর মতন অনেকটা, সি প্রোগ্রামিং এর মতো কিন্তু টাফ না, বিকজ এখানে কোনো থিওরি আসে না। মানে আসলো, মানে সেজ ম্যাথের থিওরি আসলেও অল্প আসে হয়তো, মানে 5%, 6%, 100%-এর মধ্যে। আর প্রোগ্রামিং কোনো থিওরি আসে না, তোমাকে জাস্ট প্র্যাকটিস করতে হবে অঙ্কগুলো, তোকে কিছু করতে হবে না, তোকে কোডিং গুলো একটু মনে রাখতে হবে। তাহলে সেজ ম্যাথ আর কিন্তু বিভৎস লেভেলের ইজি, যাদের পড়েছে তারা বেঁচে গেছিস, তোরা সাবজেক্ট পড়লেই বুঝতে পেরে যাবে, না কিছু বলতে হবে না, স্যার একদম সেগের ইজি। স্যার সেগের কোড গুলোও তো সিপ থেকে ছোট ছোট সোজা। যদি সি প্রোগ্রামিং এ একটা কোড যদি তোর 10 লাইনের হয়, সেই যে ওই কোডটাই 3 লাইনে হয়ে যাবে, একদম ইজি। আমি তোকে সি প্রোগ্রামিং থেকেই আহ, মানে মানে তোর আসবো সেজ ম্যাথ। এই পেপারটা 80 মার্কসের, তো হ্যাঁ এই পেপারটা 80 মার্কসের, আমাদের 3টে 80 মার্কসের পেপার। লজিক অন দি আদার হ্যান্ড, লজিক পড়তে বেশি হবে, সাবজেক্ট খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, চ্যালেঞ্জিং সাবজেক্ট। এর এর টাইপ অফ কোশ্চেনের গ্যারান্টি আমি নেব না। যদিও আমার আগের বছরে যে আমি লাস্ট অ্যাসাইনমেন্টটা দিয়েছিলাম, সেখান থেকে কোশ্চেন পুরোপুরি মানে 1000% কমন চলে এসেছে, মানে পুরো কোশ্চেনটাই ওটাই ছিল, মানে আমি আগে বুঝতে পেরে গেছিলাম বা জানতে পেরে গেছিলাম বলে ওই কোশ্চেনটা পুরোটাই ওটাই ছিল, যেটা আমি দিয়েছিলাম অ্যাসাইনমেন্টে। বাট এটা প্রত্যেক বছর হবে না। তো আমি কিন্তু আগে থেকে বলে দিচ্ছি যে এই লজিকের টাইপ অফ কোশ্চেন এর কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? লাস্ট 3-4 বছরের কোশ্চেন আমরা ভালো করে সলভ করব, উই হোপ যে সেখান থেকে আমাদের চলে আসবে, ঠিক আছে? ওকে, এটা কিন্তু আমি আগে থেকে বলে দিচ্ছি। এই চুপ কর চুপ কর চুপ কর চুপ কর, কি বলছে এটা একবার দেখি।
আমাদের সেমপুরে বাকি সপ্তাহে পাস করেছি, বাট সিসি টেনে 5 জন মিলে 350 পেজ জেরক্স ছিল, ফোন বলে ফোন ছিল কোনো কার্ড, বাট এগুলো এখানে বলছি। ঠিক আছে, ওকে, যাক বাদ দে, আর কি করার আছে, যেটা হচ্ছে সেটা বাদ দাও। তাহলে টাইপ অফ কোশ্চেনের কোনো গ্যারান্টি নেই, এর জন্য কোনো ভালো বই নেই মার্কেটে। একটাই বই, সে বিশ্বদীপ বলে, বাট সেটা আপ টু দি মার্ক না, ওটা একদমই আপ টু মার্ক বই না, ওটা খুব একটা ভালো বই না, বাট ওখানে তুই বেসিক থিওরি নলেজ গুলো পেয়ে যাবি। তো আমি ওই বইটা একটু করাবো, এবং আমি একটু বাইরের বই থেকেই করাবো, নিজের ভাষায় লিখিয়ে পুরোটা পুরোপুরি। তো চিন্তা করার দরকার নেই, ওটা হয়ে যাবে, আমাদের সমস্যা নেই। তো এটাতে একটু কিন্তু চাপ থেকে যাবে। তো CC10 প্লাস লজিক, এটা মিলিয়ে কিন্তু একটু ফোর্থ সেমিস্টারটা চাপের হতে চলেছে। যাদের CC10 প্লাস সেজ ম্যাথ বা আর্টস, সেদের কিন্তু ফোর্থ সেমিস্টারটা একটু সুমধুর, মানে একটু স্মুথ হতে চলেছে। ঠিক আছে, ওকে, বেসিক্যালি যেটা বলার চেষ্টা করছি আমি। তো এই ছিল আমাদের কাহিনী। 80 নম্বরের পেপার, MCQ আসে এখানে 20 মার্কসের, বাদ বাকি আমাদের সব ছোট ছোট কোশ্চেন। এবং বেসিক্যালি সেজ ম্যাথ এবং আর্ট তুই যদি লাস্ট 3 বছর ভালো করে যাস, তোর হয়ে যাবে, তোকে ওটা নিয়ে চাপ নিতে হবে না। ঠিক আছে, এবার আসছি আমি CC10 এর একটু সিলেবাস। ঠিক আছে, ওকে, যখন সেজ ম্যাথ বা লজিক বা আর্ট শুরু করবে, তখন আমি তার সিলেবাসটা পড়ে দেবো, সমস্যা নেই কোনো। আমি এখন CC10 এর সিলেবাস নিয়ে একটু কথা বলার চেষ্টা করছি। নাম্বার ডিস্ট্রিবিউশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আর মানে বেশিরভাগ লোক ফেল করে বা কম নম্বর পায় এই একটাই কারণে, বিকজ তারা না গাধার মতন পড়তে চায়, পাগলের মতন তারা পড়া শুরু করে দেয়, বাট মানে যেটা আমাদের মেন দরকার সেই কাজটাই কিন্তু আলটিমেটলি করে না। কি দরকার? একটা খুব ফেমাস ডায়লগ আছে, যে যে কোনো পরীক্ষা দেওয়ার আগে সবার আগে সেই পরীক্ষাটা সম্বন্ধে পড়ো, সেই পরীক্ষাটাকে এই পরীক্ষাটা কি তোমার জন্য মারাত্মক লেভেলে পড়া রিকোয়ার করছে, নাকি তোমার জন্য স্মার্ট ভাবে পড়াটাকে রিকোয়ার করছে। তাহলে এই যে এক্সামটা আছে, এই এক্সাম নিয়ে কথাবার্তা বলার আগে, এই CC10 পেপার নিয়ে কথাবার্তা বলার আগে, আমাকে নাম্বার ডিস্ট্রিবিউশনটা ভালো করে বুঝবো, যে আমাদের কোন পার্টিকুলার জায়গাটুকু ভালো করে ফোকাস দিতে হবে, কোনটা আমাদের বেশি ভালো করে পড়তে হবে, তাহলে আমাদের ফোর্থ সেমিস্টার পুরোপুরি নেমে যাবে CC10 পেপারটা। তাহলে আচ্ছা, এখানে একটু আসি আমি এখানে। হ্যাঁ, আই থিঙ্ক তোরা দেখতে পাচ্ছিস নাকি? দেখতে পাচ্ছিস তো প্রত্যেকে? আর একটু বড় করুন। আরেকটা বড় করছি দাঁড়া। ঠিক আছে, ওকে, প্রথমে প্রোজ অ্যান্ড কনস গুলো বলবো, তাহলে তুই ভালো করে বুঝতে পেরে যাবি, কিছু হবে না সমস্যা। ঠিক আছে, CC10 এ 5খানা ইউনিট আছে। ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, ইউনিট 4 আর ইউনিট 5। ঠিক আছে, ওকে, এতগুলো ইউনিট কিন্তু এখনো পর্যন্ত তোদের কোনো সিসিতে ছিল? জলদি বল, 5টা ইউনিট এখনো পর্যন্ত তোদের কোনো সিসিতে ছিল কি? আমার তো মনে হয় না ছিল। ঠিক আছে, ওকে, 5টা ইউনিট কোনোদিন কোনো সিসিতে ছিল না, হাইস্ট 3টে। ঠিক আছে, ওকে, তাই জন্য বুঝতে পারছি যে সিলেবাসটা কেন বড়। 6 সেমিস্টারে গিয়ে দেখতে পাবি এর থেকেও একটা বড় সিলেবাস আছে, নিউমেরিক্যাল অ্যানালিসিস, যেটা আমি পড়াবো। ওখানে 6টা ইউনিট আছে। বুঝতে, বাদ দাও, চিন্তা করার দরকার নেই, এবং 6 সেমিস্টার দূরে আছে, দিল্লি এখন বহুত দূর আছে। এবার আমাদের মেকানিক্সকে 2 ভাগে ভাগ করেছে। আমরা তো মেকানিক্স পড়ছি না, সিজিটার মানে কি মেকানিক্স। ঠিক আছে, ওকে, এবার মেকানিক্স আগে বলে, আমি যদি খুব সোজা ভাষায় এবং ইজি ভাষায় বলি, হ্যাঁ, সেম 2 এর সিলেবাস থেকেও বড়। হ্যাঁ, সেমিস্টার 2 এর গ্রুপ থিওরি সিলেবাস থেকে বড় এটা। যাক বাদ দাও, গ্রুপ থিওরি পড়েছিলাম আমি জানি, সে গ্রুপ থিওরি সিলেবাস থেকে এটা বড়। এবার মেকানিক্স মানে কি? মেকানিক্স মানে হচ্ছে ফিজিক্সের সেই ব্রাঞ্চ, যেই ব্রাঞ্চে আমরা বডির মোশন নিয়ে কথাবার্তা বলি। বডির মোশন মানে যে বডিকে অলওয়েজ মুভ করতে হবে না, কিন্তু মানে নেই। বডি যদি রেস্টে থাকে, তাহলে সেটাও কিন্তু বডির একটা মোশন, ওটাকে বলা হয় ইকুইলিব্রিয়াম মোশন। ওটা নিয়ে আমি পরে কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। তাহলে বডি রেস্টে থাকুক বা বডি এগিয়ে যাক, তাহলে পুরোপুরি বডির মোশন কোন একটা অবস্থাতে, সেই মোশন নিয়ে আমাদের ফিজিক্সের যেই ব্রাঞ্চে কথাবার্তা বলে তাকে মেকানিক্স বলে। এবার এগিয়ে চলার একটা মোশন এবং স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকাটা একটা মোশন। তাহলে এই 2 ধরনের মোশনের জন্য এই মেকানিক্স ব্রাঞ্চটাকে 2 ভাগে ভাগ করা। একটা হচ্ছে ডায়নামিক্স, যেখানে
মানে ডায়নামিক্স হচ্ছে তোর মেকানিক্স এর সেই ব্রাঞ্চ যেখানে প্রত্যেকটা বস্তুই মুভেবল। এখানে যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারে আমরা যেই যেই বস্তু নিয়ে কাজকর্ম করব প্রত্যেকটা বস্তুই আলটিমেটলি কি করছে, মুভ করছে। তো যখন বস্তু মুভ করে তার ভেলোসিটি তৈরি হয়, তার অ্যাক্সিলারেশন তৈরি হয়, তার ডিসপ্লেসমেন্ট তৈরি হয়, তারপরে ফোর্স কি কাজ করে আমরা দেখি। তাহলে সেগুলো নিয়ে আমরা ডায়নামিক্স ব্রাঞ্চে কথাবার্তা বলবো। আর মেকানিক্স এর সেকেন্ড ব্রাঞ্চটা হচ্ছে স্ট্যাটিক্স, যেখানে এই স্ট্যাটিক্স ব্রাঞ্চে যতগুলো চ্যাপ্টার আছে সব চ্যাপ্টারের মধ্যে একটা জিনিস পুরোপুরি কমন, কি, যে সব চ্যাপ্টারে যেই বস্তুটা আছে সেটা পুরোপুরি স্থির। মানে তুই যদি একটা চ্যাপ্টারে 45টা অঙ্ক করিস, সেখানে দেখতে পাবি 45টা অঙ্কের মধ্যে একটা জিনিস কমন, কি, যে প্রত্যেকটা অঙ্ক এই যেই বডি নিয়ে কথাবার্তা বলার চেষ্টা করেছে, হয় সেটা চেয়ার অথবা সেটা পেন্ডুলাম অথবা সেটা গোলক, সব কটা বস্তুই আলটিমেটলি কি স্থির, মানে পুরোপুরি রেস্টে আছে। এবার তোরা বলবি যে রেস্টে আছে, তাহলে ওটা নিয়ে কথাবার্তা বলছি কেন? আরে রেস্টে কেন আছে? এই যে চেয়ারটা পুরোপুরি মাটির মধ্যে রেস্টে আছে, কেন আছে, কোন ফোর্সের দ্বারা আছে? তাহলে সেগুলো নিয়ে আমরা এই ব্রাঞ্চে কথাবার্তা বলবো। ঠিক আছে? যেরকম তোরা ফিজিক্স একটা এক্সপেরিমেন্ট দেখবি, আমি জানি না তোরা এইসব শর্টস ফর্টস গুলো দেখিস কিনা, টেবিল আছে, একটু মনে করে দেওয়ার চেষ্টা কর, একটা টেবিল আছে, এই পেছনে খুব সুন্দর মিউজিক দিয়ে না একটা সুন্দর শর্টস বানায়, ঠিক আছে? ওকে, এখানে একটা পিন আছে, পিন থেকে একটা গার্ডার নিয়ে একটা জলের বোতলকে ঝুলিয়ে দিয়েছে, তাহলে স্বভাবতই পড়ে যাবে জলের বোতলটা। বাট 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 যদি এভাবে, যদি যদি এই গার্ডারটার মধ্যে এভাবে আরেকটা কাঠি অ্যাটাচ করে দেয়, তাহলে দেখছে যে জলের বোতলটা পুরোপুরি ঝুলতে পারছে। যদি কাঠি অ্যাটাচ না করে তাহলে এখানে কোনো সাপোর্ট নেই, এই জলের বোতলটা ফাট করে পড়ে যাবে। বাট এই গার্ডারটার মধ্যে যদি এভাবে একটা কাঠি অ্যাটাচ করে দেওয়া হয়, তাহলে দেখছে যে এখানে কোনো সাপোর্ট না থাকা সত্ত্বেও এই জলের বোতলটা কিন্তু সুন্দরভাবে ঝুলছে। কে কে এক্সপেরিমেন্টে দেখেছি একটু বলতো আমাকে, জলদি বলবি। পেছনে বেশ ধুমধাম মিউজিক চালিয়ে একটা শর্টস ফর্টস গুলো বানায়, ঠিক আছে? তাহলে এই বোতলটা যে এই সিস্টেমটার জন্য রেস্টে আছে, এর জন্য কে কে দায়ী? এই জন্য এই গার্ডারটা দায়ী। গার্ডারের মধ্যে আমি কাঠিটাকে এভাবে রেখেছিলাম বলে গার্ডারের মধ্যে একটা টেনশন নামক ফোর্স তৈরি হয়েছে। তার জন্য এই যে জলের বোতলটা, আমি সব কথাবার্তা বলবো, চিন্তা করিস না, এই জলের বোতলটা পুরোপুরি রেস্টে আছে, ঝুলে আছে। তাহলে স্ট্যাটিক্সটা কি লেভেলের ইন্টারেস্টিং এটা বুঝতে পারছিস? তাহলে এইভাবে রাখলে থাকছে না রেস্টে, বাট আমি যদি একটু ডিফারেন্ট ভাবে সিস্টেমটাকে রাখি তাহলে কিন্তু পুরোপুরি রেস্টে থাকছে। তাহলে স্ট্যাটিক্সে এই অবস্থাগুলো নিয়ে কথাবার্তা বলা হয়। স্যার, বল, কি বলছিস, বল বল। ডিনামিক্স আর স্ট্যাটিক্সটা কি প্যারালালি দুটো একসঙ্গে স্টার্ট করবেন নাকি? না 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 না, একদম না, আগে ডিনামিক্স স্টার্ট করবো। স্ট্যাটিক্স সিলেবাস ছোট, কিছুদিন পর থেকে স্ট্যাটিক্স স্টার্ট করবো, তখন স্ট্যাটিক্স আর ডিনামিক্স একসাথে চলবে। প্রথমে ডিনামিক্সটা স্টার্ট হবে, আমি বলবো যে কেন আমি আগে ডিনামিক্স স্টার্ট করবো, সব বলবো, চিন্তা করার দরকার নেই। তাহলে ডিনামিক্স আর স্ট্যাটিক্স আছে। এবার তোরা খুব ভালো করে জানি যে সিসি10টা হচ্ছে আমাদের 65 মার্কসের। তো আই থিঙ্ক আমি বুঝতে পেরেছি যে কেন আমাদের স্ট্যাটিক্সটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এবার 65 মার্কসের মধ্যে স্ট্যাটিক্স আর ডিনামিক্স এর নাম্বার ডিভিশন কত আছে? স্ট্যাটিক্স এর মধ্যে আছে হচ্ছে 10, ওখান থেকে 18, এমসিকিউ নিয়ে বলছি কিন্তু। 18 মার্কসের মধ্যে তোর 10 মার্কস হচ্ছে, 10 মার্কস হচ্ছে তোর বড় কোশ্চেন, যেটাকে 5+5 ভাগ করা হবে। সবার আগে কিন্তু সাবজেক্টটার নাম্বার ডিভিশনটাকে পড়ো, তাহলে পাস করে যাবে। আর যদি পোংটামো মারো তাহলে পাস করবে না। আর এই 8 মার্কস, 8 মার্কস তোর হচ্ছে এমসিকিউ। মানে 4টে এমসিকিউ। 4টে এমসিকিউ, 4 দুগুণে 8। স্ট্র্যাটেজি দিয়ে খেলতে হবে, এই 60 ভাবে পাওয়া যায়, ঠিক আছে? আর সাপ্লি স্টুডেন্টরা হেসে খেলে এখানে 40 পেয়ে যাবি, হেসে খেলে, মানে নাচতে নাচতে ভিতরে 35-40 পেয়ে গেছিস, যদি স্ট্র্যাটেজিটাকে ভালো করে ফলো করিস, ঠিক আছে? তাহলে সোজা কথা বলতে গেলে আমাদের স্ট্যাটিক্সে কিন্তু বড় কোশ্চেন মাত্র 10 মার্কসের আসে, এবং আমাদের এমসিকিউ আসে ধরো 4 মার্কসের, মানে 4খানা এমসিকিউ, ঠিক আছে? 10টার মধ্যে। আর তাহলে ডিনামিক্স হচ্ছে আমাদের বাদ বাকি, ডিনামিক্সে কত নাম্বার পড়ে আছে বল? ডিনামিক্সে 35 নাম্বারের, হ্যাঁ, 35 মার্কসের তোর আসে হচ্ছে বড় কোশ্চেন, এবং তাহলে এমসিকিউ কত পড়ে আছে? 6×12, এক্স্যাক্টলি 12 মার্কসের। মানে এখান থেকে 6টা এমসিকিউ আসে।
ঠিক আছে ওকে। আর 35 মার্কসের কোশ্চেনটা নিশ্চয়ই 5 নম্বর করে না, সব কোশ্চেন 5 নম্বরের না, তো কতগুলো কোশ্চেন আছে আমি সেটা নিয়ে ডিসকাস করবো। তাহলে কোনটা আমাদের বেশি করে জোর দিতে হবে? আমাদের ডায়নামিক্সে বেশি করে জোর দিতে হবে। এবং সত্যি কথা বলতে যদি আমাকে জিজ্ঞেস করে যে স্ট্যাটিক্স আর ডায়নামিক্স এর মধ্যে কোনটা ইজি, আমি বলি স্ট্যাটিক্স ইজি। মানে আমার জন্য স্ট্যাটিক্স খুব ইজি লাগে, বাট স্টুডেন্টদের জন্য আমি 100% স্টুডেন্টের কথাবার্তা বলছি, সবাই বলে স্ট্যাটিক্স কঠিন, ডায়নামিক্স সোজা। ঠিক আছে, এটা স্টুডেন্টদের পার্সপেক্টিভ, তোদেরও সেম পার্সপেক্টিভ তৈরি হবে, যেটা ধর স্ট্যাটিক্স কঠিন আছে, ডায়নামিক্সটা ইজি আছে। তো অনেকে সাপ্লি স্টুডেন্টদের আমি স্ট্র্যাটেজি বলি যে ভাই তোর যখন পাস করতে হবে না, তাহলে তুই না এই স্ট্যাটিক্স এর 10 মার্কসটার জন্য বেশি খাটার চেষ্টা করিস না। স্ট্যাটিক্স এর 10 মার্কসের জন্য আমাদের 4খানা চ্যাপ্টার আছে, 4টার মধ্যে খালি তুই 2টো চ্যাপ্টার পড়ে যা, তুই এখান থেকে একটা 5 নম্বর ইজিলি কমন পেয়ে যাবে, এখান থেকে তুই 2খানা এমসিকিউ মেনে নিতে পারবি। তোকে পুরোপুরি 4টে চ্যাপ্টার পড়ার দরকার নেই, তুই ডিনামিক্স এর উপরে বেশি ফোকাস কর। ঠিক আছে, আমি সাপ্লি স্টুডেন্টকে বলছি কেউ যদি ডিনামিক্স নিয়ে কনফিডেন্স থাকে তাহলে তার স্ট্যাটিক্স পড়ারই দরকার নেই, সেখানে ডিনামিক্স থেকেই মেরে বেরিয়ে আসতে পারবে, চিন্তা করার দরকার নেই। এখানে এখানে 35 প্লাস 12 মানে কত? 47 নাম্বার আছে, 47 যদি 40 পা তোর 5 নাম্বার চলে আসবে। আমি এটা কিন্তু খালি কাদের জন্য বলছি, এটা সাপ্লি স্টুডেন্ট তাদের জন্য বলছি। সাপ্লি স্টুডেন্ট মানে আমি এরকম ফেসিলিটি দিয়ে এসেছি, কোন টিচার দেয়নি এই ফেসিলিটি, যে তোমরা যদি কোর্স পারচেস করো না আমার কাছ থেকে তাও তোমরা কিন্তু আমার লাইভ ক্লাস করতে পারবে। বাট এই বছরের লাইভ ক্লাস রেকর্ডিং গুলো কিন্তু আমি তাদের প্রোভাইড করবো না, তারা আমার পুরোনো কোর্সের সমস্ত কিছু দেখতে পারে এবং এই কোর্সের লাইভ ক্লাস তারা করতে পারে। সাপ্লি স্টুডেন্ট দিচ্ছি, এটা কোনো টিচার দেয়নি এখনো অবধি। ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটা পুরোপুরি দিয়েছি। তো এই জিনিসটা আমি দিয়েছি স্টুডেন্টদের সাথে একটু একই ফ্রেমে থাকিস, যাতে তোরা লেফট আউট ফিল না করিস যে ভাই আমাদের পাশে কেউ নেই, আমাদের সাথে কেউ পরীক্ষা দিচ্ছে না, কিভাবে পরীক্ষা দেবো। এই ফিলিংসটা তোরা ডেভেলপ করিস আস্তে আস্তে। আমি সেই ফিলিংসটার জন্য কিন্তু এই অপশনটা দিয়েছি যে হয়তো কোর্স পারচেস করে নে, তাও তোরা লাইভ ক্লাস করতে পারিস, বাট তোদের আমি এই বছরের রেকর্ডিং করে দেবো না, তোরা আগের বছরের রেকর্ডিং পাবি, বাট লাইভ ক্লাস পুরোপুরি আমাদের ফ্রি আছে, কোনো সমস্যা নেই। তো ডিনামিক্সটা ভালো করে ফোকাস করবি। এবার এবার এই যে আমি ইউনিট 1 2 3 4 5 বলেছি, এখানে ইউনিট 1 আর 2 মিলে হচ্ছে তো স্ট্যাটিক্স, এবং ইউনিট 3 4 5 মিলে তোর হচ্ছে ডায়নামিক্স। ঠিক আছে ওকে। আচ্ছা এবার শোন, স্ট্যাটিক্সে আমাদের কটা চ্যাপ্টার আছে, আমি একটু নিজে গুণার চেষ্টা করি, আগের বছর পড়েছি ভুলে গেছি কটা চ্যাপ্টার আছে। ফ্রিকশন আছে, কোপ্লানার ফোর্স আছে, ভার্চুয়াল ওয়ার্ক আছে, আর আমাদের ফোর্স ইন 3D আছে, আর আমাদের স্টেবল, সরি 5টা চ্যাপ্টার আছে আমাদের। তাহলে স্ট্যাটিক্সে আমাদের 5টা চ্যাপ্টার আছে। ঠিক আছে ওকে। 5টা চ্যাপ্টার থেকে এই ইউনিট 1 আর ইউনিট 2 এর মধ্যে আছে তোর হচ্ছে 4টে কোশ্চেন। ইউনিট 1 এ তোর আসবে 2টো কোশ্চেন, ভালো করে দেখবি জিনিসটা, স্ট্র্যাটেজি ভালো করে বোঝো। ইউনিট 1 এ তোর হচ্ছে যদি 2 কোশ্চেন, 2টো কোশ্চেনের মধ্যে তোকে একটা কোশ্চেন করতে হবে। ইউনিট 1 এ তুই যখন কোশ্চেন পেপারটা ভালো করে খুলবি তুই দেখতে পাবি ইউনিট 1 তোর হচ্ছে 2খানা কোশ্চেন, তোকে 2খানা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন করতে হবে। ঠিক আছে ওকে। এবং ইউনিট 2 তো সেম কেস, এখানে তো 2খানা কোশ্চেন, সেখান থেকে তোকে একটা কোশ্চেন করতে হবে। মানে তোরা বুঝতে পেরে যাচ্ছিস যে আছে তোর 5টা চ্যাপ্টার, বাট তোর কোশ্চেন আসছে কিন্তু 4খানাই চ্যাপ্টার থেকে। তাই জন্য বলছি যে স্ট্যাটিক্সটা একটু স্ট্র্যাটেজি অনুযায়ী পড়বি। স্ট্যাটিক্সে আমাদের কোশ্চেন সংখ্যাও বেশি, একটু টাফও, সবাই বলে জিনিসটা। তো 5টার মধ্যে 4টে চ্যাপ্টার তুই যদি ভালো করে পড়ে যাস তো সেখান থেকেই স্ট্যাটিক্স ইজিলি হয়ে যাবে। 5টা চ্যাপ্টার পড়ার দরকার নেই, আমি রেগুলার স্টুডেন্টদের বলছি যদি কেউ চাও যে না আমি 5টা চ্যাপ্টারই ভালো করে পড়বো, সাবজেক্টের নলেজ গ্যাদার করবো, তাহলে সে পড়ো, আমি তো পুরোপুরি 5টা চ্যাপ্টারই পড়াবো। বাট কেউ যদি ভাবো যে আমার ভালো নম্বর পেতে হবে, তাহলে 5টা চ্যাপ্টারের মধ্যে 5টা চ্যাপ্টার পড়ার দরকারই নেই। আমি বলবো যদি কোন চ্যাপ্টার ছাড়বি চিন্তা করিস না। ঠিক আছে, বিকজ এখান থেকে তো 2টো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন, এখান থেকে তো 2টো কোশ্চেনের একটা কোশ্চেন, তুই ইজিলি পেয়ে যাবি এখান থেকে। আর আমি যা করবো তার মধ্যে কোশ্চেন আসবে। স্ট্যাটিক্সে বা ডিনামিক্সে একটা শুরু জিনিস, আমি যেই কোশ্চেন গুলো দাগ দেবো বই থেকে, আমি যেই কোশ্চেন গুলো দাগ দেবো, সাপোজ আমি একটা চ্যাপ্টারে 30টা কোশ্চেন আছে, আমি 12টা কোশ্চেন দাগ দিয়েছি, পরীক্ষা সে 12টা কোশ্চেন থেকেই আসবে। এটা ভালো না খারাপ? সাপোজ একটা চ্যাপ্টারে 30টা কোশ্চেন আছে আর আমি দাগ দিয়েছি মাত্র 15টা কোশ্চেন, কথা কথা আমি বলছি, সেই 15টা কোশ্চেন থেকেই তোর একটা কোশ্চেন আসবে। যদি আসে তাহলে সেই 15টা কোশ্চেন থেকেই আসবে, যদি না আসে তাহলে সেই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না। এইটুকুনি আমার গ্যারান্টি, এটা আমার সিসি 10 এর গ্যারান্টি। এই জন্যই বলছি তুই পাস করে যাবি, এটা একদম আমি তোকে 100% গ্যারান্টি দিচ্ছি। আমি তোকে লিখে দিচ্ছি, যা এত বড় আমি তোকে কথাবার্তা বলছি, এটা আমি তোকে লিখে দিচ্ছি, যেগুলো দাগ দেবো সেখান থেকে কোশ্চেন আসবে, গ্যারান্টি। ওর বাইরে একটা কোশ্চেন আসবে না, তুই পুরো কোশ্চেনের সব কিছু কমন পেয়ে যাবি। এমসিকিউ আমি বলছি না, ও তো দাবি আমি করবো না,
বাট তুই 45 নম্বরের মধ্যে সমস্ত কিছু আমি তোকে দাগ দিয়ে দেবো তো, তুই লাস্ট 3-4 বছর 10 বছর 15 বছরের কোশ্চেন দেখ, তুই যদি একটা বাইরে পাস পড়ানো আমি ছেড়ে দেবো এখানে, আমি তোকে বলছি, এটা গ্যারান্টি সহকারে বলছি, ঠিক আছে? ওকে, এটাতে আমার কোনো কৃতিত্ব নেই, আমি যেই স্যারের কাছে পড়তাম তার কৃতিত্ব। ভালো করে শোন, আমি নিজের মানে প্রমোশন করব না, আমি যে স্যারের কাছে পড়তাম তার কৃতিত্ব। এই 100% কোশ্চেন আমি যা দাগ দেবো তার মধ্যে 60% কোশ্চেন আমার পুরোনো স্যারের দেওয়া। তোরা সেন্ট পলসের রাহুল স্যারকে অবশ্যই চিনিস, যেটা যার কাছে আমি অ্যাপ্লাইড ম্যাথামেটিক্স পড়তাম এই পার্টটা, সেই 60% কোশ্চেন তারই দাগ দেওয়া, বাদ বাকি 40% কোশ্চেন আমি মানে তো নিজে দাগ দিয়েছি, ঠিক আছে? ওকে, তো এটা আমার কৃতিত্ব কম আছে, স্যারের কৃতিত্ব বেশি আছে এখানে, এখানে আমার বেশি কৃতিত্ব নেই, ঠিক আছে? তো যা দেখাবো তার মধ্যে থেকেই আসবে, ওর বাইরে কিচ্ছু আসবে না, এটা আমি দেখে দিচ্ছি। তাহলে ইউনিট 1 ইউনিট 2 হচ্ছে স্ট্যাটিক্স, ঠিক আছে? হ্যাঁ, রাহুল ব্যানার্জি স্যার, এক্স্যাক্টলি সেন্ট পল স্যার, রাহুল ব্যানার্জি স্যার। রাহুল ব্যানার্জি স্যার কি আমার কথা জিজ্ঞেস করুন, স্যার বলবে, ঠিক আছে? আমাকে খুব ভালো করে চেনেন। হ্যাঁ, বিদীপ্তা তো আমার দিদির টিচার। তুই দিদি কোন ইয়ারে পাস আউট রে, এটা বলতো আমাকে। 18 বা 19 হবে। 18 বা 19, তখন তো আমি পড়ানো শুরু করে দিয়েছি, আমি তো 16 সালে পাস এক আউট। মিনিট স্যার, আমি জিজ্ঞেস করে বলছি। হ্যাঁ, 18 না 19, আমি তাহলে বোধহয় হ্যাঁ নিউমেরিক্যালে বই লিখেছেন, হ্যাঁ মানে হ্যাঁ, তো সি বোধহয় প্রোগ্রামিং এর তো একটা আছে ওনার হ্যাঁ বই। নিউমেরিক্যাল আর সি প্রোগ্রামিং একসাথে আছে ওটা। 18 স্যার। 18 তো, 18 সালে বোধহয় দিদি আমাকে চিনবে কিনা জানি না, তবে আমি সবে পড়ানো শুরু করেছি। 17 সালে আমি পড়ানো শুরু করেছি, 17 না 16 সালেই পড়ানো শুরু করেছি, 17 সাল থেকে আমি সিইউ পড়াই। 18 সালে 18 সালে পড়াই আমি। চেনে তো দিদি কোন কলেজে রে বলতো, কোন কলেজ ছিল? বিদ্যাসাগর দে। বিদ্যাসাগর ডে, তাহলে বোধহয় চিনতে পারি, জানি না, না হতে পারে, তখন রাহুল স্যার পড়াতো, তখন রাহুল স্যার চুটিয়ে পড়াতো স্টুডেন্ট। রাহুল স্যার তো 2 বছর আগে থেকে ছেড়ে দিল, 2 বছর না 1 বছর, হ্যাঁ 2 বছর আগে থেকে ছেড়ে দিল। তো সেই স্যারেরই কৃতিত্ব সবকিছু, মানে আমি তার জন্যই সাবজেক্ট শিখেছি, মানে আমার কাছে তিনি ভগবান আর কি পুরোপুরি। খুব খুব ভালো টিচার, আমার খুব পছন্দের টিচার একজন। তো যাই হোক, সেটা আলাদা ব্যাপার, এটা আমি যখন উনি পড়াতেন তখনও বলতাম, যখন এখন উনি পড়ান না তখন আমি বলি, এটা রিমার্কেবল টিচার, আমার খুব পছন্দের টিচার, ভালো লাগে। এবার ইউনিট 3, 4 আর 5, ঠিক আছে? ওকে, ইউনিট 3, 4 আর 5 এর মার্কস ডিস্ট্রিবিউশনটা ভালো করে দেয়। ইউনিট 3 তে কি আছে আমাদের? 35 নম্বর, তো ভাই বড় কোশ্চেন। ইউনিট 3 থেকে তো 10 নম্বর আসবে, ইউনিট 4 থেকে তোর আসবে হচ্ছে 15 নম্বর, এবং ইউনিট 5 থেকে তোর হচ্ছে 10 নম্বর। এই ইউনিট 5টা হচ্ছে পুরোপুরি আমাদের কাছে নতুন, এ আগে ছিল না আমাদের কাছে, ঠিক আছে? এই ইউনিট 5টা আগে ছিল না, আমাদের বেলায় ছিল না, পুরোপুরি নতুন একটা জিনিস। অ্যাডভান্স মেকানিক্স বলে একটা পেপার আছে, সেখান থেকে তুলে দিয়েছে। আর ইউনিট 4 থেকে 15 নম্বর, ইউনিট 3 থেকে 10 নম্বর। এবার ইউনিট 4 এবং ইউনিট 3 থেকে এখান থেকে এই 10 নম্বর বা 15 নম্বর পাওয়ার জন্য অনেকগুলো চ্যাপ্টার পড়তে হবে। এই ডিনামিক্সের একটাই প্রবলেম, তো এখানে ডিনামিক্স চ্যাপ্টারে মানে পার্টে অনেকগুলো চ্যাপ্টার আছে, মানে মোটামুটি আমি কতগুলো চ্যাপ্টার বলি, ডিনামিক্স পার্টে আমাদের মোটামুটি 10 থেকে 11খানা চ্যাপ্টার আছে। বাট আমি সাপ্লি স্টুডেন্টদের জন্য বলছি, তুই 10 থেকে 11খানা চ্যাপ্টারের মধ্যে খালি তুই 7টা চ্যাপ্টার পড়বি, বাদ বাকি আমি সামনে দেবো, চিন্তা করিস না। তুই 11টার মধ্যে খালি 7 চ্যাপ্টার পড়বি। আর যারা রেগুলার স্টুডেন্ট তারা কিন্তু এই 10টা 11টা চ্যাপ্টারের মধ্যে মিনিমাম 10টা চ্যাপ্টার পড়তেই হবে, পড়তেই হবে, ঠিক আছে? ওকে, 10টা চ্যাপ্টার ফুল পড়ার দরকার নেই, সেখান থেকে আমি কোশ্চেন মার্ক করে দেবো, সেই কোশ্চেন গুলো করে গেলেই এনাফ, এনাফ। তাহলে স্ট্র্যাটেজিটা ভালো করে বোঝ, তোকে ইউনিট 3 থেকে কত মার্কস তুলতে হবে, ইউনিট 3 থেকে কি কি চ্যাপ্টার আছে আমি বলে দেবো, ইউনিট 4 এ কি কি চ্যাপ্টার আছে আমি বলে দেবো, ইউনিট 5 এ কি কি চ্যাপ্টার আছে আমি বলে দেবো, চিন্তা করার দরকার নেই। সেখান থেকে আমাদের 10 নম্বর 15 নম্বর 10 নম্বর মার্কসটা স্কোর করতে হবে। এমসিকিউ এর ব্যাপারে কিচ্ছু বলা যায় না যে কোন চ্যাপ্টার থেকে কি এমসিকিউ দিচ্ছে। আমার কাছে অলরেডি আগে থেকেই ইউনিট 5 অ্যাডভান্স মেকানিক্স পড়লে কভার হয়ে যাবে না, আমি বলে দেবো, চিন্তা করার দরকার নেই। তো এই এমসিকিউ এর জন্য এই 12 নম্বর আর 8 নম্বর যে 20 নম্বরের আমাদের এমসিকিউ আছে, এই এমসিকিউটার জন্য একটা স্পেশাল স্ট্র্যাটেজি নিয়েছি। কি, আমার কাছে অলরেডি এমসিকিউ এর মোটামুটি 7-8টা পরীক্ষা তৈরি করে দেওয়া আছে, মানে আমি আগের বছর 7-8খানা পরীক্ষা নিয়েছিলাম এমসিকিউ এর, ঠিক আছে? সেই 7-8খানা পরীক্ষা দিয়ে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ গুলো আমি সব সলভ করিয়ে দেবো। এইগুলো মোটামুটি করিয়ে গেলেই এনাফ, তোকে আর এমসিকিউ করতে হবে না। তাহলে মোটামুটি 7-8টা পরীক্ষা, মোটামুটি তোর 100খানা মতন এমসিকিউ, 120টা এমসিকিউ আমার কাছে আছে, যেটা হচ্ছে তোর পুরোপুরি স্ট্যাটিক্স এবং ডায়নামিক্স মিলিয়ে। এবং আমি এমসিকিউর জন্য স্পেশাল লাইভ ক্লাস নেবো, চিন্তা করার দরকার নেই, আমি সলভ করবো এমসিকিউ। এবং 100টা প্লাস আগের বছরের 30-40টা কোশ্চেন, মানে 150খানা তুই এমসিকিউ পেয়ে যাবি। সেই 150খানা এমসিকিউ ভালো করে গেলেই তোর এনাফ, তোকে আর এমসিকিউর জন্য খাটতে হবে না।
ঠিক আছে, তাহলে এই স্ট্র্যাটেজিটা আমাদের ভালো করে বুঝতে হবে। এই হচ্ছে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবার ইয়ের মধ্যে না, ওই আমাদের সিলেবাসের মধ্যে না অনেকগুলো বই দিয়েছে। আমি তোকে বইগুলো একবার দেখাই। আমি চ্যাপ্টারের নাম বলে আর বোর করবো না, বিকজ চ্যাপ্টার তুই একটাও চিনিস না, তুই বেকার বেকার নাম শুনে করবি কি? যখন আমি তোকে চ্যাপ্টার গুলো পড়ানো স্টার্ট করবো, আমি তো প্রত্যেক চ্যাপ্টারের নামকরণের সার্থকতা বলি না, যে কেন এই চ্যাপ্টারের নামটা এরকম, তাই তো? সাপোজ আমি একটা চ্যাপ্টার আছে মোশন ইন আ স্ট্রেট লাইন, কেন ওই চ্যাপ্টারের নাম মোশন ইন আ স্ট্রেট লাইন? সাপোজ একটা চ্যাপ্টারের নাম হচ্ছে তোর ভার্চুয়াল ওয়ার্ক, কেন এই চ্যাপ্টারের নাম ভার্চুয়াল ওয়ার্ক? ভার্চুয়াল কথাটার অর্থটা কি, ওয়ার্ক কথাটার অর্থটা কি? সেরকম দেখবি সেকেন্ড সেমিস্টার থেকে, থার্ড সেমিস্টার থেকে, ফার্স্ট সেমিস্টার থেকে একটা জিনিস আমি করে গেছি কি, যে প্রত্যেক চ্যাপ্টারের নামকরণের সার্থকতা, মানে যেটা তোরা বাংলাতে পড়তিস, যে কবি কেন এরকম নাম রেখেছেন, তো সেটা কিন্তু সায়েন্সের জন্য পুরোপুরি সত্য, যে কবি একটা কিছু কারণে এই পার্টিকুলার নামটা রেখেছে। ঠিক আছে, ওকে। তো বারবার করে বলছি, নামকরণের সার্থকতা সব থেকে ইন্টারেস্টিং, এবং নাম যদি তুই ভালো করে জেনে যাস, তুই চ্যাপ্টারের 30% জিনিস সেখানেই জেনে যাবি, এটাই মজা। সাপোজ ভার্চুয়াল ওয়ার্ক নাম, তো কেন এই নামটা ভার্চুয়াল ওয়ার্ক, তুই যদি এটা বুঝতে পেরে যাস না, তুই চ্যাপ্টারের 30% প্রবলেম তুই ওটা দিয়ে সলভ করে দিতে পারবি। কেন ওই চ্যাপ্টারের নাম মোশন ইন আ স্ট্রেট লাইন, কেন ওই চ্যাপ্টারের নাম মোশন ইন আ প্লেন, কেন ওই চ্যাপ্টারের নাম রেজিস্টিং মিডিয়াম, তুই যদি নামকরণের সার্থকতাটা বুঝতে পেরে যাস, তোর চ্যাপ্টারের 30% কভার। এবং কে কখন ওই চ্যাপ্টারটা তৈরি করেছিল, কি কারণে, সেগুলো আমি এর সাথে বোনাস বলে দেবো, যেটা আমি অলরেডি বলি। ঠিক আছে, মনে করে দেখ গ্রুপ থিওরিতে যে প্রত্যেকটা চ্যাপ্টার কেন এবং কে স্টার্ট করেছিল বলেছিলাম, কিভাবে স্টার্ট হয়েছিল সেটা বলেছিলাম। ঠিক আছে, সেই জিনিসটাই আমি কিন্তু ফোর্থ সেমিস্টারে বলবো, কথা বলবো নিউটন থেকে। ঠিক আছে, একদম নিউটন থেকে স্টার্ট হবে, নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল থেকে স্টার্ট হবে। কেন আমাদের ফার্স্ট লটা ফার্স্ট ল, সেকেন্ড ল থেকে তো ফার্স্ট লতে আসা যায়, তাহলে ফার্স্ট লটার এক্সট্রা গুরুত্বটা কি? নিউটনের সেকেন্ড লটা কি অ্যাকচুয়ালি ভুল? অনেকে বলে নিউটনের সেকেন্ড লটা ভুল, অ্যাকচুয়ালি ভুল। ওই জন্যই অ্যাডভান্স মেকানিক্স সাবজেক্টটা সৃষ্টি হয়েছে। এই অনির্বাণ কর যারা যারা সিক্স সেমিস্টারে পড়ে তারা জানে যে অ্যাডভান্স মেকানিক্স কেন আবিষ্কার হয়েছে। নিউটনের সেকেন্ড লটা ভুল ছিল বলে এই মেকানিক্স এর পরে একটা নতুন মেকানিক্স, যাকে ক্লাসিক্যাল মেকানিক্স বলা, সেটা স্টার্ট হয়েছে, যেটা সিক্স সেমিস্টারে পড়বি। তো সব নিয়ে কথাবার্তা বলবো আমরা নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসটা খুবই ইন্টারেস্টিং ক্লাস হবে, নিউটন থেকে স্টার্ট করব এবং নিউটনেই শেষ করব। ঠিক আছে, দুর্দান্ত কিন্তু ইন্টারেস্টিং সাবজেক্ট, ভালো করে বুঝতে হবে জিনিসটা, যে কোন চ্যাপ্টার কখন কে স্টার্ট করেছে, কেন স্টার্ট হয়েছে। ক্যালকুলাস যদি আবিষ্কার না হতো, যদি আমাদের নিউটন বা যাই বলিস না কেন, যদি নিউটন, অনেকে তো বিতর্ক আছে, কার কার মধ্যে বিতর্ক আছে জানো বলো? নিউটনের কার মধ্যে বিতর্ক আছে ক্যালকুলাসকে আবিষ্কার করেছিল নিয়ে? জলদি বলো। দেখো, লিবনিজ, এক্স্যাক্টলি। তাহলে নিউটন আর লিবনিজের মধ্যে যেই আবিষ্কার করুন না কেন আমাদের ক্যালকুলাসটা, ক্যালকুলাস স্টার্ট না হলে, ক্যালকুলাস আবিষ্কার না হলে, আমরা ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, ডিসপ্লেসমেন্ট কিছুই জানতে পারতাম না। তাহলে সবকিছু নিয়ে আমি কথাবার্তা বলবো নেক্সট ক্লাসে, যে ক্যালকুলাস আবিষ্কার হওয়ার ঠিক পর থেকেই আমাদের মেকানিক্স এর ব্রাঞ্চ স্টার্ট হয়ে গেছে। নিউটন যদি 1687 খ্রিস্টাব্দে প্রিন্সিপিয়া অফ ম্যাথামেটিক্স বইটা না লিখতো, তাহলে মেকানিক্স আসতো না। এবং এটাও বলবো যে নিউটনের যে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড লটা আছে, ওটা নিউটনের লেখা না। আমাদের রিসেন্টলি কিছু মাস আগে ইউনিভার্সিটি অফ টরন্টো না কোন ইউনিভার্সিটি, তারা কনফার্ম করেছে যে নিউটনের 3টে ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। কি বললাম জানো? আমি আগের দিন লিখেছিলাম তো, ম্যানচেস্টার ইউনাইটেড, এক্স্যাক্টলি ম্যানচেস্টার আমাদের ইউনিভার্সিটি। তো তারা কনফার্ম করেছে যে নিউটনের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড লটা নিউটনের না, এটা বেদ থেকে নেওয়া হয়েছে। এক্স্যাক্টলি ফ্রেম বাই ফ্রেম বলা আছে, ওগুলো নিয়ে কথাবার্তা বলবো, চিন্তা করার দরকার নেই। তো যেই আবিষ্কার করুন না কেন ভাই, সেই দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। ঠিক আছে, এবার বলি বইয়ের কথা। রেফারেন্স বুক, একটা রেফারেন্স বুকও পড়িস না যদি কিন্তু এই বইগুলো বাইবেলের থেকে কম না। এই বইগুলো কিন্তু পুরোপুরি মেকানিক্স এর, ক্লাসিক্যাল মেকানিক্স, কোর মেকানিক্স এর বাইবেল। বাট এই বইগুলো পড়লে না তুই পাস করতে পারবি না, প্রবলেমটা হচ্ছে এটা। এগুলো সব বিদেশি রাইটারের বই। এবং আমার সব থেকে পছন্দের বই যদি কেউ বলে, তাহলে এস.এল. লুনির একটা বই আছে, যেই বইটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে বা কলকাতায় জালি বিক্রি হয়। ওটা মানে অরিজিনাল এস.এল. লুনির বই না। এস.এল. লুনির বইটার পিডিএফটা পাবি, দেখবি আলটিমেটলি। তো এস.এল. লুনির বইটা আমার খুব ফেভারিট একজন বই। ঠিক আছে, মানে খুব ভালো লাগে। এই ক্লাসিক্যাল মেকানিক্সের বইটাও ভালো, জর্জি আর.ডি। আমি এই দুটো বই মোটামুটি পড়েছি, বাদ বাকি বই আমি মোটামুটি পড়িনি। তো এই বইগুলো পড়তে পারিস, বাট এই বইগুলো পড়ে পাস করবি না। আমি বইটা অলরেডি বলে দিয়েছি কি কি বই বলেছি। আমাদের মেকানিক্স এর জন্য, ডায়নামিক্স এর জন্য একটাই বই আছে, ঘোষ অ্যান্ড চক্রবর্তী। ঠিক আছে, ঘোষ অ্যান্ড চক্রবর্তী, এই বইটা অবশ্যই কিনবি। এবং যদি আমাদের রেফারেন্সের জন্য তুই বলি যে আমি রেফারেন্সের জন্য বই দরকার, একটু ভালো আউট নলেজ আমার দরকার আছে,
তাহলে টেকনো ওয়ার্ল্ডের একটা বই আছে, এই বইটা আমি পার্সোনালি নিজে পড়েছি বলে বলছি, ঠিক আছে? ওকে, আর কিন্তু কোনো কারণে আমি দুটো রেফারেন্স বই বলে দেবো, সেই দুখানা বই তুই যদি পড়িস তাহলে খুব ভালো হবে জিনিসটা, ঠিক আছে? একটা হচ্ছে আমাদের টেকনো ওয়ার্ল্ডের বইটা, যে আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে, ওটাও ক্লাসিক্যাল মেকানিক্স এর বই। আরেকটা বই হচ্ছে ফাটাফাটি বই, ওটা হচ্ছে আমাদের এই পাবলিশারের নামটাই ভুলে গেলাম রে। গাঙ্গুলি সাহা চলবে? না না না, গাঙ্গুলি শাহ না, শাহ গাঙ্গুলি তো স্ট্যাটিক্স এর বই। আরে বাপরে বাপ, পাবলিশারটা একাডেমিক পাবলিশার, এক্স্যাক্টলি একাডেমিক পাবলিশার। এই বইটা বিভৎস বই। একাডেমিক পাবলিশারের আমাদের যে মেকানিক্স এর বইটা আছে, সেই মেকানিক্স বইটা কিনতে পারিস, বাট এটা কিন্তু কিনতেই হবে। ঘোষ চক্রবর্তী থেকে কিন্তু আমি সব কোশ্চেন করাবো। স্যার রেফারেন্সের তাহলে কোনটা বেস্ট? রেফারেন্সে যদি তুই বলিস, এই দুটোই খুব ভালো। এটা একটু নতুন বই, এটা একটু পুরনো বই। আমি বেশি পড়েছি একাডেমিক পাবলিশারের বইটা, বাট টেকনোওয়ার্ল্ডের বইটাও ভালো। তুই তোকে একাডেমিক পাবলিশার কিনতে পারিস, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এটা মানে আমার খুব পছন্দের বই, এবং টেকনোওয়ার্ল্ডের বইটা একটু নতুন বই, বাট আমার পড়ে খুব ভালো লেগেছে। বাট একাডেমিকটা অনেক পুরনো বই। হ্যাঁ, ঘোষ আর চক্রবর্তী টেকনোওয়ার্ল্ডে পাওয়া যাচ্ছে না, তাহলে একটু অন্য জায়গায় দেখ, ঠিক আছে? হ্যাঁ, আমি ওটা বলবো যে ঘোষ চক্রবর্তীতে তোর একটু অন্য জায়গায় দেখ, ওটা ভালো হবে জিনিসটা। তবে ঘোষ চক্রবর্তী কিনতেই হবে। এটা স্যার হচ্ছে বইটার দেখিয়ে দিন ফ্রন্ট পেজটা। আচ্ছা, ফ্রন্ট পেজ বাবা, আমার সব বইয়ের ফ্রন্ট পেজ না সব ছিঁড়ে গেছে, জানিস তো? কি করে দেখাই বলতো, কিছু একটা আছে। হ্যাঁ দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু খুঁজে দেখি বইটা। আমার কাছে নতুন একটা বই আমি কিনেছিলাম, জানিস তো, but নতুন বইটাও হারিয়ে গেছে। ঘোষ চক্রবর্তী বইটা নীল মলাটের বই, বুঝতে পারলি তো? এই যে এটা, এই যে এটা, মানে এটা, এই যে এটা, এটা এরকম টাইপের, মানে এটা ফ্রন্ট পেজটা নেই, বুঝতে পারলি আমার কাছে। তো এটা নতুন বইটা কেউ কারো কাছে থাকলে না একটু দিয়ে দে তো, স্যার ভালো হবে। বলছি ওই স্ট্যাটিক্স আর ডাইনামিক্সের জন্য কি দুটো আলাদা বই? একদম, বলছি আমি স্ট্যাটিস্টিক্যাল বই। স্ট্যাটিক্স এর জন্য একটা বই কিনবি, মানে টেক্সট বুক, যেটা আমি পড়াবো, এস মন্ডল। এস মন্ডল অ্যানালাইটিক্যাল স্ট্যাটিক্স, অ্যানালাইটিক্যাল স্ট্যাটিক্স, ঠিক আছে? ওকে, আরেকটা বই আছে, টেকনোলজির বই আছে একটা, এটা রেফারেন্সের জন্য কিনতে পারিস, বাট না কিনলেও চলবে। এখানে টেকনোলজির বইটাতে না থিওরি খুব ডিপলি বলা আছে, খুব ডিপ থিওরি বলা আছে। তো আমি কিছু কিছু থিওরি টেকনোওয়ার্ল্ডের বইটা থেকে বলবো, তার জন্য বই কেনার দরকার পড়বে বলে মনে হচ্ছে না আমার। তো এস মন্ডলে একটু মানে অঙ্কগুলো খুব সুন্দরভাবে করা আছে, ওখান থেকে কোশ্চেন করে, এখান থেকে কোশ্চেন করে, এস মন্ডল থেকেই কোশ্চেন করে। তোদের পরীক্ষা কোশ্চেন এস মন্ডল থেকেই করবে। তো থিওরি একটু কম ভালো আছে, বাট ওখান থেকে আমি লেখাবো, এবং ডিপ একটু নলেজেবল জায়গায় যাবো, হচ্ছে টেকনোওয়ার্ল্ডের বইটা, এটা খুব ভালো ভালো লেখা আছে, দারুণ লেখা আছে এটা, বুঝতে পারলি? তো আমাদের স্ট্যাটিক্স আর ডাইনামিক্স এর জন্য এই দুখানা বই এনাফ, ঠিক আছে? সিনা প্রধান, সিনা না, সিনা প্রধান মানে আগে চলতো খুব, আমার কাছেও আছে সিনা প্রধান বইটা, বাট এখন ভালো না বইটা স্যার খুব এই একটা। ঘোষ আর এস মন্ডল দুটোই তো ইউএন ধুরের। হ্যাঁ, ইউএনধর পাবলিকেশন, হ্যাঁ। এই ঘোষ চক্রবর্তী, এটা ইউএনধর, আমি লিখে দিই একটু, ইউএনধর, ঠিক আছে? এটা ইউএনধর, এই দুটোই কিনিস, এ ভালো বই, ঠিক আছে? ওকে, তো সিনা প্রধান কিনিস না, শাহ গাঙ্গুলিও আছে, বাট আমি কিনতে বারণ করি, ঠিক আছে? ওকে, মানে দরকার নেই কেনা। আর এটাও আছে অ্যানালিটিক্যাল স্ট্যাটিক্স, এই যে আমি এই বইটার কথাই বলছি, আমার কাছে সিনা প্রধানও আছে এবং টেকনোওয়ার্ল্ডের বইটাও আছে। না, এটা টেকনোওয়ার্ল্ড, এটা হ্যাঁ টেকনোওয়ার্ল্ডের বই না, এটা এটা নিউ সেন্টার বুক এজেন্সি না, এটা এটা অন্য একটা বই। এই যে এটা, এটা আমাদের সিনা প্রধান, কিন্তু এই বইটা কিনিস না, এই বইটাতে অনেক জায়গায় ভুল আছে, ওইটা কিনিস না, এটা বাদ দে। ওই স্ট্যাটিক্স এর জন্য এস মন্ডল, এস মন্ডলের বইটার ছবি আমার কাছে নেই, বিকজ ওটা, হ্যাঁ এস মন্ডল আমি নতুন কিনেছি, এই যে ওই অলরেডি আছে আমার কাছে ওইটা। দাঁড়া দাঁড়া, এই যে এটা হচ্ছে এস মন্ডলের বই, এটা কিনে নিস। জেসিবি কি খুদাই, জেসিবির পিকচার এখানে আছে, ঠিক আছে? ওকে, এই বইটা কিনে নিস, এটা খুব ভালো বই, খুব ভালো বই, এখান থেকে কোশ্চেন করবে। হ্যাঁ, লজিকের জন্য বিশ্বদীপ পালের বইটা কিনতে পারি, সেজমেজের জন্য কোনো বই কেনার দরকার নেই, আমার নোটটাই ইনাফ। আমি 76 পাতার নোট দেবো, 76 না 80 পাতার, ওটা পড়ে যাবে, ভালো করে হয়ে যাবে। লেকচার লজিকের বইটা কি খুব দরকার আছে? কি বলি? লজিকের ওই বিশ্বদীপ পালের বইটা কি খুব দরকার কেনা? আহ, আহ, নাও কিনতে পারছি, আমি পিডিএফ দিয়ে দেবো, নাও কিনতে পারছি ওটা।
তো ওটা এমন কিছু হাইফাই বই না যেটা কিনতে হবে, মানে মার্কেটে কোনো বই নেই বলে সত্যি কথা আমি ওটা মানে বলছি, নাহলে আরের জন্য কোনো বই কিনতে হবে না, আরের জন্য কোনো বই কেনার দরকার নেই। নোট এনাফ, নোটটাই এনাফ আরের জন্য। ঠিক আছে, ওকে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে যাও, আর প্রোগ্রামের জন্য আলাদা করে কোনো বই কেনার দরকার নেই। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের ওভারভিউ কোর্সের। তাহলে এস মন্ডল আর ঘোষ চক্রবর্তী কিনলেই হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, এনাফ, ওটা কিনলেই আমাদের হয়ে যাবে। এটা কিনলেই মানে আর কিছু কেনার দরকার নেই সত্যি কথা বলতে গেলে, ফুল কমন হয়ে যাবে এখান থেকে। ঠিক আছে, এই ছিল আমাদের ওভারভিউ সেমিস্টার 4 এর। নেক্সট দিন স্টার্ট করবো নিউটন থেকে, দেন ওখান থেকে ক্লাসিক্যাল মেকানিক্স ঘুরে আবার মেকানিক্সে ফিরে কোন কোন জিনিস আমাদের কাজে লাগবে, কিভাবে ভেলোসিটি অ্যাক্সিলারেশন আবিষ্কার হলো, কিভাবে আগে ক্যালকুলাস আবিষ্কার হলো, দেন সেখান থেকে ভেলোসিটি অ্যাক্সিলারেশন আবিষ্কার হলো। ভেলোসিটি আগে যে ভেলোসিটি কনসেপ্টের আগে যে একটা অ্যাভারেজ ভেলোসিটি নামক জিনিস ছিল, অ্যাক্সিলারেশনের আগে যে একটা অ্যাভারেজ অ্যাক্সিলারেশন নামক জিনিস ছিল, ওগুলো কি, কিভাবে সবকিছু আবিষ্কার হলো, সবকিছু পর 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 বলবো। দেন পরের স্যার দিন এই পেপার, এই টপিকটা তো বোধহয় ফিজিক্সে ছিল, এটা একই জিনিস না আলাদা হবে এটা? না 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 না, আমি এটা অলরেডি আমি ওই ফেসবুকে একটা ভিডিওতে বলেছি। তোদের ফিজিক্সে যে মেকানিক্সটা ছিল বা ডাইনামিক্সটা ছিল, সেখানে তোরা একটা জিনিস করতিস, কি করতিস বলতো? মনে আছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফ টি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এফ টি স্কোয়ার, হ্যাঁ স্যার, অনেকগুলো সূত্র হ্যাঁ ছিল। হ্যাঁ তাই তো? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এফ এস বা মাইনাস টু এফ এস। এগুলো এখানে ইউজ হবে না কেন বল? এগুলো তো আমাদের ডিনামিক্সেরই ফর্মুলা, কেন এগুলো এখানে ইউজ হবে না? বিকজ এই ফর্মুলা গুলোতে কি আছে, অ্যাক্সিলারেশন আছে, জি অ্যাক্সিলারেশনটা হচ্ছে কনস্ট্যান্ট। দেখবি এই অঙ্কগুলো, এই ফর্মুলা গুলো যখন তুই ইউজ করতিস তখন তোর অ্যাক্সিলারেশনের মান বলে দিত 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 12 মিটার কনস্ট্যান্ট পার সেকেন্ড অ্যাক্সিলারেশন স্কোয়ার। নিয়ে চলতো। এক্স্যাক্টলি, তাহলে এখানে সমস্ত কিছু কনস্ট্যান্ট। বাট আমরা এখন যে ফোর্স বা আমরা এখন যে অ্যাক্সিলারেশন নিয়ে কথাবার্তা বলবো, সেগুলো হচ্ছে সব ভেরিয়েবল ফোর্স, ভেরিয়েবল অ্যাক্সিলারেশন। এখানে বলে দেবে এক্স হচ্ছে ডিসপ্লেসমেন্ট আর অ্যাক্সিলারেশনটা হচ্ছে 1/x³ এর সাথে প্রপোর্শনাল। এবার তোকে ভেলোসিটি বের করতে বলবো। তাহলে যেহেতু অ্যাক্সিলারেশনটা ভেরিয়েবল অ্যাক্সিলারেশন, তো এখানে কোনো ফর্মুলা ইউজ হবে না। তার জন্য আমাদের মাদার ফর্মুলা কাছে যেতে হবে, কি, নিউটনের সেকেন্ড ল। সব বলবো, মাস ইনটু অ্যাক্সিলারেশন গুলো ফোর্স, কখন ডান দিকে প্লাস আছে, কখন ডান দিকে মাইনাস আছে, সব বলবো। অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালসিভ ফোর্স, সমস্ত কিছু ডিসকাস করবো। বিভৎস ইন্টারেস্টিং হতে চলেছে কিন্তু এই সিজনটা। বারবার করে বলছি, মিস করিস না, ঠিক আছে? মিস করিস না, ক্লাস একটাও মিস করবি না, বিকজ একটা ক্লাস মিস করে গেলে, এই সিসি10 এর আরেকটা ধর্ম আছে, তুই যদি একটা সিসি10 এর ক্লাস মিস করে যাস, তুই পরের দিন সিসি10 এর ক্লাস এসে কিছু বুঝতে পারবি না। এটা তোকে আমি চ্যালেঞ্জ দিলাম। গ্রুপ বুঝে যাবি, ডিফারেন্সিয়াল ইকুয়েশন বুঝে যাবি, সি প্রোগ্রামিং বুঝে যাবি। সি প্রোগ্রামিং তো বুঝবি শিওরলি, 2-3 ক্লাস স্কিপ করলেও বোঝা যায়। বাট সিসি10 ঠিক আগের ক্লাসটা না করলে তুই পরের ক্লাস বুঝতে পারবি না। তোকে আমি লিখে দিচ্ছি, তারপর তুই আমাকে এসে বলিস যে ঠিক বললাম না ভুল বললাম। এবার তোদের ব্যাপার, সারা বছর আগের সেমিস্টারের মতো সারা বছর ওই রেকর্ডিং এ মুখ বুঝে পড়ে থাকবে, নাকি লাইভ ক্লাস করবে, তোমাদের চয়েস, আমি কিচ্ছু বলবো না। টাটা, রাখছি আজকের মতো, টাটা।